চতুর্থ ধাপে 838টি ইউপিতে ভোট শুরু, সহিংসতার শঙ্কায় নিরাপত্তা জোরদার। বরগুনা রুটের প্রতি লঞ্চে থাকে কয়েক হাজার লিটার জ্বালানি তেল, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এক বছরেও বাস্তবায়ন হয়নি দুদকের সহস্রাধিক সুপারিশ, নেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রবণতা। চট্টগ্রাম বিমানবন্দরে আগামী সপ্তাহে চালু হচ্ছে পিসিআর ল্যাব, 2.5 ঘন্টায় করোনা সনদ। অন্তত 300 জনকে হত্যার পর পুড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনারা, মানবাধিকার গোষ্ঠীর দাবি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চতুর্থ ধাপের 838টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকাল 4টা পর্যন্ত। তবে শীতের সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে। বেশ কিছু এলাকায় গোলযোগ আর শঙ্কা থাকলেও সব নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। এ পর্যায়ে 798 ইউপিতে ব্যালট পেপার এবং 38টিতে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। বেশ কিছু এলাকায় সহিংসতা অভিযোগের মধ্যেই হচ্ছে ভোট। চতুর্থ ধাপে 838টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 48 জন। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্বাস হোসেন। আব্বাস, ভোটের প্রস্তুতির বিষয়ে প্রশাসন আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নিয়েছে? আসলে লক্ষ্মীপুর সদর উপজেলার যে 15টি ইউনিয়ন রয়েছে, এই 15টি ইউনিয়নে কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যেটি একটানা বিকাল 4টা পর্যন্ত চলবে। আসলে ভোটের আগে আমরা যদিও দুই একটি সংঘর্ষ বা হামলা পাল্টা হামলা যে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু আজকে ভোটের শুরুতে যখন আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করছি, পরিদর্শন করার পর যেটা দেখতে পাচ্ছি যে আসলে উৎসবমুখর পরিবেশে আমরা এখন পর্যন্ত ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে যে মানুষ জড়ো হচ্ছে এবং ভোটাররা উপস্থিত হচ্ছে। তা আমি যদি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে আমি এখন যে কেন্দ্রে রয়েছে, এই কেন্দ্রে মানুষ কিন্তু দীর্ঘ লাইনে যে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। পাশাপাশি পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিতি আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যখন গিয়েছি আমরা উপস্থিতি সেইটাই দেখতে পেয়েছি। পাশাপাশি যে কুশাখালী ইউনিয়ন রয়েছে, কুশাখালী ইউনিয়নে আমরা কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়েছি। সেখানে যে স্বতন্ত্র প্রার্থী যে একজন রয়েছে তাদের দু একজনকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। এর বাইরে কিন্তু হামসাদি ইউনিয়নও এরকম দু একটি অভিযোগ আমরা পেয়েছি। এছাড়া কিন্তু অন্যান্য যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সেটা কিন্তু হচ্ছে। আমি এখন যে কেন্দ্রে আছি, এখানে যিনি পুলিশের দায়িত্বরত একজন কর্মকর্তা রয়েছে সুমন মজুমদার, তিনি যেটি জানিয়েছেন যে আসলে 5 জন পুলিশ এবং 17 জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে নিরাপত্তার কাজে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এর বাইরে লক্ষ্মীপুরের যে 15টি ইউনিয়ন, এই 15টি ইউনিয়নের মধ্যে হাজিরপাড়া, উত্তর জয়পুর এবং ভবানীগঞ্জ যে ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নের 3টি ইউনিয়ন ইভিএমে ভোট হচ্ছে, আর বাকি যে 12টি ইউনিয়ন রয়েছে সেখানে ব্যালটে ভোট হচ্ছে। তা আসলে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার পুলিশ সুপার ডক্টর এস এম কামরুজ্জামান এবং জেলা নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিন, জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দের সাথে তারা জানিয়েছেন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে, যেন মানুষ নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তা আসলে এখন পর্যন্ত আমরা বড় ধরনের কোনো ঘটনা বা আমরা কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি, যেটি পাচ্ছি। কিন্তু অনেক ভোটারদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আসলে আজকে অনেকে ভোট দিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন
গত কয়েক বছরের চেয়ে আজকের যে ভোট সেটি তারা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা অনেক খুশি হয়েছেন। তো আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, অনেক প্রার্থী যে স্বতন্ত্র প্রার্থী এবং যে আওয়ামী লীগের প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সবাই আজকের এখন পর্যন্ত ভোটের যে পরিস্থিতি সে পরিস্থিতি সন্তুষ্ট প্রকাশ করেছেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় স্থায়ী ফোর্স হিসাবে তারা কাজ করছেন। এর বাইরে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, আর নির্বাচনী সংশ্লিষ্টকারী যারা রয়েছেন তারাও কিন্তু তৎপরতা রয়েছেন যেন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে একটি ভোট যেন মানে গ্রহণ করতে পারে বা উপহার দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন এবং নির্বাচনের পক্ষ থেকে। তো আসলে আমি এখন যে কেন্দ্র আছি এই কেন্দ্রে কিন্তু ইভিএমে ভোট চলে, এই কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ ভোটের উপস্থিতি রয়েছে, মহিলা সবচেয়ে মহিলা ভোটার রয়েছে। তো আসলে লক্ষ্মীপুর 15টি ইউনিয়নে 79 জন চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ যে সদস্য পদ রয়েছে সেখানে 642 জন, আর মহিলা সংরক্ষিত যে সদস্য পদ রয়েছে 152 জন। তো এই 155টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে সকাল থেকে। এর মধ্যে 120টি কেন্দ্রকে প্রশাসন অতি গুরুত্বপূর্ণ ঝুঁকি চিন্তা করে তারা সেই অনুপাতে আইনশৃঙ্খলা বাহিনীর যেটি সেটি তারা ছক সাজিয়েছেন। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে এই যে 15টি ইউনিয়নে 155টি ভোট কেন্দ্রে কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি ভালোভাবে ভোট চলছে। দর্শক, শুরু থেকে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে চতুর্থ ধাপে 838টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, আপনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আজকে চট্টগ্রামের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে আপনি ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে এই পর্যন্ত ভোটের? সকালে যখন আমরা আসলে 7টায় এসেছিলাম এই ভোট কেন্দ্রগুলোতে তখন কিন্তু এখানে মানুষের সংখ্যা যথেষ্ট কম ছিল। এখন এই মুহূর্তে কিন্তু পুরো এই সমস্ত ভোট কেন্দ্রগুলোকে ঘিরে প্রচুর ভোটাররা ইতোমধ্যে ভিড় করতে শুরু করেছে। এবং চট্টগ্রামের চতুর্থ ধাপে মোট 3টি কর্ণফুলী এবং লোহাগাড়া আর 7টি ইউনিয়নে ভোট হচ্ছে। আমরা এখন লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে আছি এবং মূলত এই লোহাগাড়ায় 6টি ইউনিয়ন পরিষদে এবার এই ধাপে নির্বাচন হচ্ছে। এর মধ্যে 2টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, বাকি 4টিতে সবগুলো প্রার্থী পদেই আছে। এছাড়া লোহাগাড়ায় মোট চেয়ারম্যান পদে 14 জন, সাধারণ সদস্য পদে 222 জন এবং সংরক্ষিত আসনে 63 জনের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে কর্ণফুলীতেও ঠিক কীরকম একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বাকি 4টিতে এখন চেয়ারম্যান পদ সহ অন্যান্য পদে নির্বাচন হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান পদে 10 জন, সাধারণ সদস্য পদে 170 জন, সংরক্ষিত পদে 12 জন। আর সবচেয়ে বেশি নির্বাচন হচ্ছে পটিয়ায় 17টি ইউনিয়নে এবং সেখানে 3টি ইউনিয়নে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। এবং এই সমস্ত এই 3টি যে উপজেলায় 27টি ইউনিয়ন এগুলোকে ঘিরে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন মোট 19 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে কাজ করছেন। এবং মোট এই 27টি ইউনিয়নে 4,92,617 জনের মতো ভোটার রয়েছেন। ভোট কেন্দ্র আছে 249টি আর ভোট কক্ষ আছে 1461টি। এবং ভোটকে ঘিরে কিন্তু প্রায় সবগুলো এই যেখানে চেয়ারম্যান নির্বাচন হচ্ছে প্রায় সবগুলোতেই কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র পদে তারা নির্বাচন করছেন ভিন্ন প্রতীকে এবং সবগুলো কেন্দ্রেই ঘিরেই কিন্তু এক ধরনের উত্তেজনা আছে। তবে সবকিছু মিলিয়ে এখন পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার তারা সেটি নিচ্ছেন এবং সেজন্য স্ট্রাইকিং ফোর্স, র্যাব, পুলিশ তো থাকছেই, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। প্রত্যেকটি কেন্দ্রভিত্তিক আলাদাভাবে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই ধাপে আমরা দেখছি যে সকাল থেকে বেশ উৎসাহ উদ্দীপনা এই নির্বাচনকে ঘিরে রয়েছে এবং সেই হিসাবে খুব ভোরে শীত উপেক্ষা করে কিন্তু অনেকেই ইতিমধ্যে ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিচ্ছেন। তবে উত্তেজনা বা গত কয়েকদিন ধরে যে বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোতে উত্তেজনাকে ঘিরে, পারস্পরিক সংঘর্ষকে ঘিরে কিছুটা আতঙ্ক বিভিন্ন জায়গায় আছে। তবে এখনো পর্যন্ত সকালে আমরা প্রায় 1 ঘন্টা হতে চলল ভোট শুরু গ্রহণের এবং এখনো পর্যন্ত কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার এখনো আমরা খবর পাইনি। যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছে তা দিনজুড়ে অব্যাহত থাকুক, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।
বরগুনা রুটের প্রতিটি লঞ্চে থাকে ৮ থেকে ৯,০০০ লিটার জ্বালানি তেল, রাখা হয় বেশ কিছু গ্যাস সিলিন্ডারও। তবে এর বিপরীতে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপনের ব্যবস্থা। ইঞ্জিন রুমে নামমাত্র ফায়ার এক্সটিংগুইশার থাকলেও নেই ডেক বা কেবিনে। এতে অগ্নি ঝুঁকির মধ্যেই চলাচল করতে হচ্ছে যাত্রীদের। আগুন পানির মধ্যখানে ব্যবধান শুধু একটি লোহার পাটাতন। তারপরও নদীতে ভাসা লঞ্চে পুড়ে ঝরে গেল ৪২ প্রাণ। নদীপথে দুর্ঘটনা বলতেই যাত্রীরা বোঝেন লঞ্চডুবি। তবে শুক্রবার লঞ্চে ঘটল নজিরবিহীন এক অগ্নিকাণ্ডের ঘটনা। লঞ্চডুবি থেকে যাত্রীদের বাঁচাতে রাখা হয় লাইফ বয়া। তবে অগ্নি দুর্ঘটনার জন্য লঞ্চগুলোতে কি রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা? ঢাকা বরগুনা রুটের লঞ্চ শাহরুখ ২। যাত্রীরা কতটা নিরাপদ এসব নৌযানে, সে প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে দেখা গেল নিচতলার ডেকে সবচেয়ে বেশি যাত্রী উঠলেও কোনো অগ্নি নির্বাপন যন্ত্র নেই সেখানে। ইঞ্জিন রুমের পাশেই রাখা ৮টি জ্বালানি তেলের ড্রাম, আছে গ্যাস সিলিন্ডারও। সেখানকার অগ্নি নির্বাপন যন্ত্রে তারিখ বসানো হয়েছে নতুন করে। তার উপর এসব কিভাবে ব্যবহার করতে হয় জানেন না লঞ্চ কর্মীরা। ঠিক করে ড্রাইভার আছে, ঠিক আছে, লঞ্চে তারা এগুলো ঠিক করে রাখে। আপনি তো বললেন যে কিভাবে করে, কিন্তু আপনি জানেন না, তাই না? আমি জানি না এগুলো। ঘাটে ভেড়া এমভি ফারহানের পরিস্থিতিও একই। তাদের আগুন নেভানোর সক্ষমতা দেখতে চাইলে পাম্প ছেড়ে পানি পেতেই লেগে গেল প্রায় ১০ মিনিট। এ লঞ্চের কর্মীদেরও নেই প্রশিক্ষণ। দক্ষিণ বঙ্গমুখী লঞ্চগুলোর প্রতিটিতে জ্বালানি তেলের মজুদ থাকে ৮ থেকে ৯,০০০ লিটার। এতে আগুনের তীব্রতা বাড়তে পারে বহুগুণ। সে অনুপাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাতেই অভিযান ১০-এ লাগা আগুনে এত প্রাণহানি হয়েছে বলে ধারণা। আগুন নিভাবার কোনো ব্যবস্থা ছিল না, তাছাড়া ওখানে যে কোনো লোক যাবে এরকম কোনো কারো ক্ষমতা ছিল না। আগুনটা খুব তীব্র ছিল। আর ওই সময় কোনো স্টাফ, কোনো টুটা শব্দ নাই, যার যে নামিয়ে গেছে হাবাইলে ভাইয়া নামিয়ে গেছে। যারা স্টাফ ছিল কোনো লোকে মাইকিনও করে নাই, কোনো লোকে একটা পদক্ষেপ যদি একটা সেহন রশি লইয়াও নামতে, তাইলে লঞ্চটা থামাই নিয়া আর কিছু মানুষ এত মানুষ অ্যাক্সিডেন্ট হইতে না। বিশেষজ্ঞরা বলছেন নিয়ম মেনে শক্ত নজরদারি না করা হলে দুর্ঘটনায় প্রাণহানি বন্ধ করা যাবে না। একটা অ্যাক্সিডেন্টের সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং যাত্রীদের জীবন কিভাবে বাঁচাতে হবে, একটা আইনের মাধ্যমে বাস্তবায়ন করে এরকম একটা সেফটি কালচার যদি আমাদের নৌ নিরাপদ করার জন্য একটা প্র্যাকটিসে নিয়ে আসতে চায়, তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমে আসবে। দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি গঠন নয়, নৌপথ নিরাপদ করতে সরকারের জোর তৎপরতাও চেয়েছেন সংশ্লিষ্টরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরগুনা। দর্শক, শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, দেশ জুড়ে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে চলছে চতুর্থ ধাপের ভোট গ্রহণ। এই মুহূর্তে ইউপি নির্বাচনের আরও খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, টিয়াখালীর কয়টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেক্ষেত্রে সকালবেলায় ভোটার উপস্থিতি কেমন দেখছেন, এবং এক্ষেত্রে এই ইউনিয়ন পরিষদে কোনো স্পর্শকাতর কেন্দ্র রয়েছে কিনা, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন, সেটি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, আমি আসলে আপনাকে শুরুতে পুরো পটুয়াখালীর যে নির্বাচন ব্যবস্থা সেটি নিয়ে একটু আপনাকে জানাতে চাই যে আজকে পটুয়াখালীর ২টি উপজেলা কলাপাড়া এবং রাঙাবালি, এই ২ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এই ৭টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে বিবেচনা করা হয়েছে এই টিয়াখালী ইউনিয়নকে। তার কারণ হিসেবে আসলে বলা হচ্ছে যে বেশ কয়েকদিন আগে, অর্থাৎ নির্বাচনের যখন প্রচারণা শুরু হয়েছে, এই প্রচারণা শুরুর পর সময় এই টিয়াখালী যে ইউনিয়নটি, এই ইউনিয়নে একটু সংঘর্ষ এবং সহিংসতার যে ঘটনা সেটি ঘটেছে। ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার কারণে সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেল পোড়াও, ভাঙচুর, এমন ঘটনাও কিন্তু আসলে এখানে ঘটেছে, যে কারণে এই কেন্দ্রটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে বিবেচনা করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, যেহেতু নির্বাচন শুরুর আগেই
এখানে একটু সহিংসতার মতো ঘটনা ঘটেছে, সে কারণে খুব গুরুত্বর সাথে এই ইউনিয়নটির ভোটটি আসলে গ্রহণ করা হচ্ছে। তবে আমরা সকাল থেকে যেটি আসলে দেখছি যে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি মোটামুটি আমরা আসলে বেশ ভালোই লক্ষ্য করতে পারছি। নারী এবং পুরুষদের যে লাইনটি আলাদা করে লাইন করে দেওয়া হয়েছে এবং প্রতিটি লাইনেই বেশ ভালো ভোটার আছেন। যদিও শীতের সকাল ভোটার উপস্থিতি কিছুটা এই মুহূর্তে কম থাকে, এটি আসলে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন। তারপরেও বেলা বাড়ার সাথে সাথে যেহেতু রোদ উঠতে শুরু করেছেন, নির্বাচন সংশ্লিষ্টরা তারা আশা করছেন যে এই কেন্দ্রটিতে এবং এই ইউনিয়নের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকবে। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে এখানে যে চেয়ারম্যান পদপ্রার্থী যারা অংশ নিয়েছেন এর মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী আছেন চেয়ারম্যান প্রার্থী, এবং তার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে করছেন আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন স্বতন্ত্র হিসেবে, যে কারণে এই ইউনিয়নের ভোটটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভোট হিসেবে আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে এই ইউনিয়নের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্র প্রত্যেকটি কেন্দ্রে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত যে সদস্যরা তারা নজরদারি করছেন, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে যে কোনো উপায়েই হোক সুষ্ঠু একটি ভোট যাতে এখানে হয় সেই ব্যবস্থাটি এখানে তারা করবেন। আমরা এখন পর্যন্ত আসলে যেটি দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কোনো সহিংসতা বা অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত এই ইউনিয়নের কোনো কেন্দ্রে ঘটেনি, এবং এই কেন্দ্রটিতে আসলে কিন্তু ইভিএমের মাধ্যমে এই কেন্দ্রটিতে ভোট হচ্ছে এবং বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে, সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং আজকে এখন পর্যন্ত আসলে পটুয়াখালীর যে যতগুলো কেন্দ্র আছে কোনো কেন্দ্রতেই আমরা কোনো সহিংসতার কোনো খবর বা অপ্রীতিকর কোনো খবর পাইনি। তো পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তে নির্বাচনে ছিল এটি সবশেষ খবর। আদিলুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আরো খবর জানাতে মুন্সিগঞ্জের কনকসার ইউনিয়ন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, আমরা যেমনটি জানি যে আপনি সকাল থেকে এই কেন্দ্রে রয়েছেন, সেক্ষেত্রে ভোট শুরুর প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে গেছে। সাধারণ ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক ভোটের পরিস্থিতি নিয়ে এলাকার মানুষজনের মতামত কি দিচ্ছেন? মুন্সিগঞ্জের দুটি উপজেলায় কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে, অর্থাৎ লৌহজং এবং সিরাজদিখান এই দুটি উপজেলায় ভোট গ্রহণ চলছে। আপনি জানেন এই শীতের সকাল এবং এই তীব্র শীত উপেক্ষা করেই কিন্তু আমরা ভোট কেন্দ্রে মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করছি সকাল থেকে, অর্থাৎ মানুষের মধ্যে এখানে ভোট নিয়ে বেশ উদ্দীপনা কাজ করছে। এক প্রকার বলা যায় যে বেশ উৎসবমুখর পরিবেশেই এখানে ভোট গ্রহণ চলছে। আমি আছি এই মুহূর্তে কনকসার ইউনিয়ন পরিষদ, যেখানে আসলে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন এবং তার বিপরীতে 5 জন বিদ্রোহী প্রার্থী আছেন, যে কারণে এই কেন্দ্রটি অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ইউনিয়ন পরিষদের মোট 9টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই 9টি কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন তারা। এবং ভোট গ্রহণ শুরুর 1 ঘন্টা পেরিয়ে গেছে এবং এই 1 ঘন্টায় আমরা কিন্তু তেমন কোনো অপ্রীতিকর অবস্থা বা সহিংসতা ঘটবার কোনো লক্ষণ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। বেশ সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে এবং যারা ভোট দিতে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে অন্যান্য বারের তুলনায় এবারের ভোট গ্রহণ অনেকটাই সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে চলছে। এবং এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আমি আপনাকে বলি, তো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ সোচ্চার রয়েছে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি ভোট গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করবার জন্য। এবং এই উপজেলাগুলোতে আপনি জানেন যে 23টি উপজেলায় মোট 85 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা মোট ভোটার সংখ্যা আছেন 3,85,777 জন। এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই কেন্দ্রগুলোতে 8 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 32 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও কিন্তু 6 প্লাটুন বিজিবি, 4 প্লাটুন র্যাব এবং পুলিশের 32টি মোবাইল টিম এই আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে আশঙ্কা করা হচ্ছে বা আইন শৃঙ্খলা বাহিনীর
সদস্যদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা কোনো কেন্দ্রে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। জি বিপ্রজিৎ, যে জমজমাট উৎসবমুখর পরিবেশ আমরা দেখছি তা দিনজুড়ে অব্যাহত থাকুক। আপনি নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক, আমরা আবারও যাচ্ছি লঞ্চ প্রসঙ্গে। ঝালকাঠিতে লঞ্চে আগুনে নিহত 23 জনের মরদেহ বরগুনার পটকাখালী কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় নিহত 42 জনের মধ্যে বরগুনায় নেওয়া হয় 37 জনের মরদেহ। তার মধ্যে 14 জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় জানতে দ্রুতই ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ শুরু হবে। কবরের নম্বর 34। এটি একজন মানুষের পরিচয়। দুদিন আগেও নাম পরিচয় জানা ছিল স্বজনদের, কিন্তু এখন শুধুই নম্বর। বরগুনাগামী লঞ্চে আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে চেহারা। অনেক চেষ্টার পরও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এমন 23 জনের। তাই অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে পটকাখালী কবরস্থানে। মেজো দুলাভাই, মেজো আপু আর আমার মেজো ছোট ছেলে, 1.5 বছর বয়স। ও আধা মানুষ কেমনে ও আগুনে পুড়ে যা রইলে আমি তো লাশ পাইয়ে সব আমি দেখলাম। সাইকেল আমি আগে কর না, এই মোটর সাইকেল আমার এই কাহিনী 9 জন আর ওই একজন পাইছে। শনিবার সকালে 31 জনের মরদেহ জানাজার জন্য নেওয়া হয় বরগুনার সার্কিট হাউস ঈদগাহ মাঠে। জানাজা শেষে মরদেহগুলো আবারও স্বজনদের দেখানো হয়। এ সময় শনাক্ত হয় 8 জনের পরিচয়। এর আগে 6 জনের পরিচয় নিশ্চিত করে তাদের স্বজনেরা। এদিকে এখনো নিখোঁজ স্বজনদের সন্ধানে ছুটোছুটি করছেন অনেকে। আমার ছেলে আর এর ছেলে আর এর হালি, এই 3 জন একখানে ছিল। লইয়া আসছে এই 3 জন নিখোঁজ। মরদেহগুলো যেখানে এখানে যেই ছিল পোস্টার ছিল আমি দেখেছি, আমার এখানে একটা মিলে না। দ্রুতই ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহের কাজ শুরু হবে বলে জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন। যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনদেরকে আমরা আহ্বান করেছি আমাদের তথ্য দিয়ে সাহায্য করার জন্য, এবং আমরা স্বজনদের তালিকা পাওয়া মাত্রই আমরা তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য আমরা তারিখ দেবো এবং সেই তারিখে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করব। এখনও যারা নিখোঁজ তাদের তথ্য দিতে ডিসি অফিসের কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানিয়েছে প্রশাসন। শনাক্ত না হওয়া 23 জনের মরদেহ দাফন করা হয়েছে পটকাখালীর এই গণকবরস্থানে। মানুষগুলো এখন শুধুই নম্বর, তাদের নামও নেই। যাপিত জীবনের গল্পগুলোও শেষ হয়ে গেছে। শেষ বিদায়টিও হয়েছে অজ্ঞাত পরিচয়। নিহতের স্বজনেরা বলছেন এমন দুর্ঘটনায় আর যেন কারোর মৃত্যু না হয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরগুনা। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা তদন্তে 3 কমিটির সদস্যরা কাজ শুরু করেছে। শনিবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। এদিকে একদিন পরেও নিখোঁজদের পাওয়ার আশায় নদীর পাড়ে ভিড় করছেন স্বজনেরা। তাদের দাবি এখনও খোঁজ মেলেনি 41 জনের। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় মামলাটি করেন কোনাবালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন। শনিবার সকালে দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শন করেন ঘটনা তদন্তে গঠিত 3 কমিটির সদস্যরা। লঞ্চের ইঞ্জিন রুম সহ বিভিন্ন স্থান ঘুরে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করেন তারা। তাদের ধারণা ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা হতে পারে। সরজমিনে জাহাজ ঘটনাস্থল, দুটো ঘটনাস্থল দেখছি এবং আমরা কিছু ধারণা নিয়ে গেছি। এখন আমরা এই যে সকল অভিজ্ঞতা আমাদের হলো সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে তারপরে আমরা বলতে পারবো যে কি কারণে এই ঘটনাটা ঘটছে। এদিকে ঘটনার একদিন পরেও নিখোঁজ 41 জনের সন্ধানে নদী পাড়ে ভিড় করছেন স্বজনরা। যে কোনো অবস্থায় ফিরে পেতে চান তাদের। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছোট নাতি নিয়ে ওই মেয়ে লাভ দিয়ে পড়ছে, এরা 2জন বাইসে আছে, আর ওই 2জন আমরা এখন পর্যন্ত নিখোঁজ আমরা পাইতেছি। পরশুদিন রাত 2টা পর্যন্ত সাথে কথা বলা হয়েছে, 2টা পর তাকার তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি।
শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চ অভিযান 10-এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 42 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে বরিশাল মেডিকেল ও ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন আগুনে দগ্ধ 61 জন। তাদের মধ্যে আইসিইউতে নেওয়া হয়েছে 6 জনকে। ঢাকায় ভর্তি 15 জনের কেউই শঙ্কামুক্ত নন। হাসপাতালের বারান্দায় কান্না থামছে না মা জ্যোৎস্না বেগমের। আদরের 2 নাতনি দগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে, আর খোঁজ মিলছে না তার মেয়ে রাজিয়া সুলতানা ও নাতনি 7 বছরের নুসরাত আক্তারের। ট্রিটমেন্টই আছে না লাশে আছে না পুরা গেছে কিছু বুঝতেছি না, নদীতে আছে, শনাক্ত করা যাচ্ছে না কি কোথায় আছে। 2 স্বজনের খোঁজে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন সাজেদা বেগম। বরগুনার কামাল উদ্দিন খুঁজছেন তার চাচাকে। নন্দরে আর এই নাতি পাওয়া যাচ্ছে না, 8 বছর একটা ছেলে। জালুকাঠি থেকে পরে ঢাকা আসছি, ঢাকা এসে চাচাকে খুঁজছি, এখানে আমি পাই নাই, ওই নামে আর কি নাই লিস্টে। পর্যবেক্ষণ কক্ষের সামনে ভর্তি রোগী ও নিখোঁজদের স্বজনদের ভিড়। কেউ রোগীর অবস্থা জানার চেষ্টা করছেন, আর কেউ খুঁজে ফিরছেন স্বজনদের। চিকিৎসকরা বলছেন শ্বাসনালী পুড়ে যাওয়ায় ঢাকায় ভর্তি রোগীর কেউই শঙ্কামুক্ত নয়। শঙ্কামুক্ত বলা যায় না। রংপুরে একজন 10% বানও যতক্ষণ পর্যন্ত হাসপাতাল থেকে না যায় ততক্ষণ আমরা একদম বলতে হতো। বেশি খারাপের মধ্যে 5-6 জন আছি আর কি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে স্বাস্থ্য সচিব জানান দগ্ধ রোগীদের চিকিৎসা ব্যয় সরকারের। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে 1.5 লাখ টাকা, আর যারা চিকিৎসাধীন আছে 50,000 টাকা। তারপরে আমাদের হাসপাতালের পক্ষ থেকে যে ব্যয়ভার লাগে ঔষধপত্র সব আমরা সরবরাহ করি, চিকিৎসার সকল দাবি সার্বিক হবে। এদিকে বরিশালে ভর্তি রোগীদের চিকিৎসায় সেখানে কাজ করছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের 7 সদস্যের মেডিকেল টিম। তারা জানিয়েছেন রোগীদের কেউই আশঙ্কাজনক নয়। এদের 33 জন বার্ন ওয়ার্ডে, পেডিয়াট্রিক সার্জারি ওয়ার্ডে 5 জন, অর্থোপেডিকে 5 এবং আইসিইউতে 3 জন। যাদের স্পেশাল চিকিৎসা দরকার হবে তাদেরকে তারা একটু পরেই তারা ওটিতে নিয়ে যাবে। ওটি আমাদের প্রস্তুত আছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাবেন এবং আমাদের প্রয়োজনীয় লজিস্টিক, ঔষধ পানি সবকিছু সাপ্লাই আছে সরকারের তরফ থেকে। এদিকে লঞ্চে আগুনের ঘটনায় মারা যাওয়া হাবিবুর রহমানের মরদেহ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার প্রকাশ বলেই মনে করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সব বিষয়ে রাজনীতি করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ তার। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের HD সম্প্রচার উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি বলেন, লঞ্চ দুর্ঘটনার বিষয়ে তদন্ত হচ্ছে, এটি নাশকতা না দুর্ঘটনা তা বেরিয়ে আসবে। যারা নিহত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে সহায়তা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। সবকিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসা, কখন যে বলে বসে বিএনপির মধ্যে যারা দলবদল করে খোলস বারবার বদলিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও খোলস বদলিয়েছে, এটাও কি সুশাসনের অভাবে তারা দলবদল করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করলেও তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। শনিবার জিয়া শিশু একাডেমির স্বাধীনতার 50 বছর পূর্তির আলোচনা সভায় তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন জিয়াউর রহমান, তবে তার সব অর্জনকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে অধিকার বঞ্চিত করা হচ্ছে বলেও মন্তব্য মির্জা ফখরুলের। আমরা অনেকেই আজকাল এগুলো ভুলে যাচ্ছি অথবা ভুলিয়ে দিতে চাচ্ছি। এই যে আপনার একটা আবহ সৃষ্টি হয়েছে যে অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো সবকে ভুলিয়ে দাও, আর যারা ভালো কাজ করেছে আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মনে করার কোনো দরকার নেই। এই ধরনের একটা চিন্তা ভাবনা আবহ আজকে সৃষ্টি হয়েছে।
নিরুত্তাপ রাজনীতির মাঠেও বিতর্কে জড়িয়ে এবছর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের দুই নেতা। তাদের একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান আর অন্যজন গাজীপুরে বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। অন্যদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার পর ক্ষমা চেয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। কখনো গান গেয়ে কখনো বা বিতর্কিত মন্তব্য করে পুরো বছর জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। প্রথম বিতর্কিত বক্তব্য দেন রাষ্ট্রধর্ম বিরোধিতা নিয়ে। এরপর একে একে বিকৃত অশালীন বক্তব্য, প্রতিহিংসা ও আক্রমণাত্মক অঙ্গভঙ্গি সব মিলিয়ে ভাইরাল হয়ে আলোচনায় ডাক্তার মুরাদ হাসান। ক্লাবে ঘটিয়েছেন অশোভন কাণ্ড, বাজে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়েও। সবশেষ ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহির সাথে কুরুচিপূর্ণ কথোপকথন ফাঁস। তার এ কর্মকাণ্ডে অস্বস্তি তৈরি হয় সরকার ও ক্ষমতাসীন দলে। প্রধানমন্ত্রীর তরফ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্দেশ আসে পদত্যাগের। অব্যাহতি দেওয়া হয় জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকেও। বেশ কয়েকটি জেলায় তার বিরুদ্ধে হয় মামলা। অবশেষে পাড়ি জমান বিদেশে, কিন্তু সেখানে ঠাঁই না পেয়ে ফিরে আসেন দেশে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে 25 নভেম্বর বরখাস্ত হন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা ভিডিওটি ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। এ বছরের শেষ দিকে এসে বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে পড়েন ক্ষমতাসীন দলের তোপের মুখে। ভারতের চিকিৎসাধীন অবস্থায় 14 ডিসেম্বর ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নেন আলাল। তবে তার বিরুদ্ধে কটূক্তির একাধিক মামলা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে পিসিআর ল্যাব। এতে মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে বিদেশ যাত্রায় ভোগান্তি কমার আশা করছে প্রবাসীরা। সংশ্লিষ্টরা বলছেন 2.5 ঘন্টার মধ্যে পাওয়া যাবে করোনা পরীক্ষার সনদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে প্রবেশের ক্ষেত্রে 24 ঘন্টা আগের করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে কর্তৃপক্ষ। এরপরই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয় পিসিআর ল্যাব। প্রবাসীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম বিমানবন্দরেও পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা দেওয়া হয়, কিন্তু এখনও ল্যাব চালু না হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে অনেকের। দ্রুত ল্যাব চালুর দাবি তাদের। ওই সময় ভিসা টেস্ট না থাকার কারণে আমার বিষয়টা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। আমাদের প্রবাসী যাতে আটকা না পড়ে, আমাদের রেমিটেন্সে যাতে আমরা ঘাটতি না পড়ে, এই নির্দেশনাটা কার্যকর করে এখানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ল্যাবটা বসানো হোক। স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় বিমানবন্দরে দ্রুততার সাথে এগিয়ে চলছে পিসিআর ল্যাব বসানোর কাজ। এটার ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে এবং এটার ভিতরে যেই ফ্রেমগুলি বসাতে হবে সেগুলোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা আশা করছি এর মধ্যে 4টে প্রতিষ্ঠানের মধ্যে 2টো একেবারেই তৈরি আছে। তারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে, আমার আশা এটা আমরা এটা মনিটর করছি, উইদিন 7 days উই ক্যান স্টার্ট। বিমানবন্দরে ল্যাব চালু হলে করোনা পরীক্ষায় ভোগান্তি কমবে বলে আশা করছে প্রবাসীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে পর্যটক ধর্ষণ মামলায় হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিনকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার সন্ধ্যায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তুলে তার 7 দিনের রিমান্ড আবেদন করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ওই নারীর স্বামী কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলায় 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 3 জনকে আসামি করা হয়। ঢাকা বাণিজ্য মেলায় পাকিস্তানি নাগরিক দানিশের সঙ্গে পরিচয় হয় ব্রাহ্মণবাড়িয়ার ফাতেমার। এরপর দানিশের সঙ্গে বিয়ের পর পাকিস্তানে গিয়ে জালরুপি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন ফাতেমা। সম্প্রতি 7.5 কোটি জালরুপি সহ ফাতেমাকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। রাজধানীর খিলক্ষেত ও দক্ষিণখানে গেল 26 নভেম্বর অভিযান চালিয়ে 7 কোটি 35 লাখ জালরুপি সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ফাতেমা ও তালেব সহ অজ্ঞাত কয়েকজনের নামে দায়ের হয় মামলা। অধিকতর তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের হাতে যাওয়ার পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে জালরুপি পাচারের আন্তর্জাতিক চক্রের আদ্যপ্রান্ত। ডিবি বলছে এ চক্রের বাংলাদেশি প্রধান ফাতেমা আক্তার।
2011 সালে ফাতেমার সঙ্গে ঢাকায় বাণিজ্য মেলার একটি পাকিস্তানি স্টলে পরিচয় হয় দানিশের। এরপর দানিশকে বিয়ে করে পাকিস্তানে পাড়ি জমান ফাতেমা। সেখানে পরিচয় হয় সুলতানের সঙ্গে। সুলতানি মূলত এই জালরুপি চক্রের প্রধান। তার বাবা শাফিও আছে এ সিন্ডিকেটে। এরাই ফাতেমার মাধ্যমে বাংলাদেশে পাঠায় জালরুপি। পরবর্তীতে আমরা ধরার পরে ফাতেমা দীর্ঘ বছর মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করে পালিয়েছিল। সাম্প্রতিককালে তার সন্তান জন্ম হওয়া উপলক্ষে আবার বাংলাদেশে এসে এবং এসে এই কাজ চক্রের সাথে আবার যুক্ত হয়ে এরকম কাজগুলি করতে যাচ্ছিল। গোয়েন্দারা বলছেন সুলতান পাকিস্তানের লাহোরে জালরুপি ছাপিয়ে প্রথমে পাঠায় করাচিতে, সেখান থেকে চক্রের সদস্যরা পাঠায় শ্রীলঙ্কার কলম্বোতে, এরপর চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে ফাতেমার কাছে, আর ফাতেমা সেগুলো বেনাপোল সীমান্ত দিয়ে পাঠায় ভারতে। আমরা তার শ্বশুর দেশীয় সেই মানুষ কারা কারা জড়িত আছে এবং এ দেশীয় কারা কারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে ফাতেমার অর্জিত অবৈধ সম্পদের খোঁজ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। দেখেছি ফাতেমা ব্রাহ্মণবাড়িয়ার একটা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়ম দুর্নীতি রোধে এবছর দুর্নীতি দমন কমিশন দুদকের কোনো সুপারিশই বাস্তবায়ন করেনি সরকারি প্রতিষ্ঠানগুলো। গত প্রায় এক বছরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে 1000-এরও বেশি সুপারিশ করেছিল সংস্থাটি। দুদকের অভিযোগ বাক্স ও হটলাইন 106 এর অভিযোগে ভিত্তিতে এসব সুপারিশ করা হয়। অবৈধ সম্পদ অর্জন, সরকারি অর্থ আত্মসাৎ ও সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান বা তদন্ত করার ক্ষমতা রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের। কিন্তু দেশের সব রকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসে সংস্থাটির কাছে। এসব অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানে সুপারিশ করে পাঠিয়ে দেয় দুদক। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সমস্যা নিরসনে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এবছর 1064টি সুপারিশ করে সংস্থাটি। সুপারিশ অনুযায়ী কাজ হয়েছে কিনা তা এক মাসের মধ্যে জানানোর কথা থাকলেও এ পর্যন্ত কোনো প্রতিউত্তর পায়নি দুদক। সংস্থাটি বলছে দুর্নীতি প্রতিরোধ নীতি কাজ না করলে দমন নীতির ওপরই আরও বেশি জোর দেওয়া হবে। কমিশন অনেক সময় তার আইনের আওতায় থেকেই সেকশন 17-এ সে অ্যাডভাইজরি জুরিসডিকশন হিসেবে কিছু মন্ত্রণালয়কে সে কিছু ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় যদি দুর্নীতি দমন কমিশনের রিকমেন্ডেশনগুলো অন্তত 50% যদি কমপ্লাই করে, তাহলে হবে কি মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আর থাকবে না। সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের কোনো প্রবণতা নেই, বরং দুর্নীতিবাজদের সুরক্ষা দেয়া হয় বলে দাবি দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির। বিভাগীয় পদক্ষেপ বলতে যেই পদ্ধতি বাংলাদেশে প্রশাসন যন্ত্রে রয়েছে সেটি কিন্তু কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না। তার কারণ হচ্ছে যারা এই কার্যকর ভূমিকাটি রাখবেন তাদের একাংশেই কিন্তু এই অনিয়ম দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী চেতনা পোক্ত করা না গেলে দুদক একা মামলা করে অবস্থার উন্নতি করতে পারবে না বলে মনে করেন বিশ্লেষকরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত আয়কর আইনে ব্যক্তির করমুক্ত আয় নির্ধারণের বর্তমান ব্যবস্থা বদলাতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত আইন পাশ হলে সংকুচিত হবে করমুক্ত আয়ের সীমা। এতে করের চাপ বাড়বে মধ্যবিত্তের ওপর। বাংলা ছাড়া ইংরেজিতেও আইনটি করার উপরে জোর দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে দেয়া হয়। চলতি বাজেটে একজন পুরুষ চাকরিজীবীর বছরে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয় 3 লাখ টাকা, অর্থাৎ বছরে আয় 3,01,000 টাকা হলে তা করযোগ্য। এক্ষেত্রে দিতে হয় ন্যূনতম হারে আয়কর। তবে মোট বেতনের বিভিন্ন অংশ যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অনেক ভাতার নির্ধারিত অংশ করের আওতামুক্ত। হিসাব অনুযায়ী বর্তমান নিয়মে কারো মোট বেতন মাসে 42,000 টাকা হলে তাকে কর দিতে হয় না। প্রস্তাবিত আইনে বলা হয়েছে মোট বেতনের 3 ভাগের 1 ভাগ হবে করযোগ্য আয়, অর্থাৎ 42,000 টাকা বেতন পেলেই ন্যূনতম হারে কর দিতে হবে। ঢাকার নাগরিকের জন্য ন্যূনতম আয়কর 5,000 টাকা, চট্টগ্রামের 4,000, আর এই দুই শহরের বাইরের নাগরিকের ন্যূনতম কর 3,000 টাকা। বিশ্লেষকেরা জানান, যারা মাসে 1 লাখ টাকা বেতন পাবেন তাদেরও কর বাড়বে 4,100 টাকা। 42,000 টাকা গ্রস স্যালারির এমপ্লয়ি কারা কারা আছেন এগুলো দেখবেন মেজরিটি ক্ষেত্রে একদম এক্সিকিউটিভ লেভেলে যারা চাকরি করে তাদের স্যালারিটা কিন্তু এরকম 45 বা এই লেভেলের সাধারণত হয়ে থাকে। দ্রব্যমূল্যের এই উদ্যোগতির মধ্যে আমরা যদি তাদেরকে
এই সিলিংটা যদি আমরা করি তাহলে হয়তো তাদেরকে অ্যাক্সেস ট্যাক্স চার্জ চলে যাবে। তো এই জন্য আমি মনে করি সরকার যখন এটা বাস্তবায়ন করবে তখন এই জিনিসটাতে যেন একটু গুরুত্ব দিয়ে দেখে। সাধারণ মানুষের সুবিধায় নতুন আইন করা হচ্ছে বাংলায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আইন শুধু বাংলায় হলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তা বাধা হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সাথে যেন ইংরেজিটা আসে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আকর্ষিত করতে আমাদের অসুবিধা হবে। আবার ট্রান্সলেশনের মধ্যে একটা লিগ্যাল ইস্যু হয়ে যেতে পারে। আপনি ট্রান্সলেট করলে একরকম কথা আর বাংলায় বলাটা আরেক রকম কথা। তো সেখানে আবার আইনে বলা আছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ উইল সুপারসিড। তো সেটা তো তখন আমি কি করে একটা বিদেশি বিনিয়োগকারীকে বুঝাবো? বাংলায় করা আইনের খসড়ায় অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে বলে মত বিশ্লেষকদের। অপ্রচলিত শব্দের সঙ্গে ইংরেজিও উল্লেখ করার পরামর্শ দিয়েছেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসন মেলায় সাধ্যের মতো ফ্ল্যাট খুঁজে পাচ্ছেন না মধ্যবিত্তরা। ছোট ফ্ল্যাটের চাহিদা বেশি থাকলেও দাম চড়া। এছাড়া বেশিরভাগেরই নির্মাণ কাজ শুরু হয়নি। ব্যবসায়ীরা বলছেন জায়গা সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ফ্ল্যাটের মূল্য বেড়েছে। তবে মেলায় বিভিন্ন ছাড় সহ কম দামে ফ্ল্যাট বিক্রির কথা জানিয়েছে রিহ্যাব। বেসরকারি চাকুরিজীবী আজিজুর রহমান জয় খুব উৎসাহ নিয়ে হবিগঞ্জ থেকে রাজধানীর আবাসন মেলায় এসেছেন। উদ্দেশ্য সাধ্যের মধ্যে রাজধানীতে 1100 বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা। তবে অনেক ঘুরেও সামর্থ্যের মধ্যে পেলেন না পছন্দের ফ্ল্যাট। একই অবস্থা অবসরপ্রাপ্ত কাজী আব্দুল হালিমের। 1200 বর্গফুটের ফ্ল্যাট কেনার স্বপ্ন তার। মধ্যবিত্তের জন্য কোনো ফ্ল্যাটের ব্যবস্থা নেই এখানে। ফ্ল্যাটের ব্যবস্থা আছে শুধুমাত্র উচ্চবিত্তের জন্য। একটু ভালো চয়েসেবল ফ্ল্যাট নিতে গেলে কোটি টাকার উপরে, এটা তো সবাই নেওয়া সম্ভব না। এছাড়াও তৈরি ফ্ল্যাট কম ও ভালো জায়গায় ফ্ল্যাট না থাকা সহ ক্রেতাদের নানান অভিযোগ। মাঝার রোডে, তারপর আপনার বসুন্ধরায় যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো এই রিহ্যাব ফেয়ারে বেশি এনেছে। 8 মাসের ব্যবধানে বেড়েছে জমির দাম। একই সাথে রড ও সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ফ্ল্যাটের মূল্য বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সিমেন্টের বস্তা ছিল 400 টাকা, সেটা এখন হলো 600 টাকা। মানে এই টাইপের যেই আপনার হচ্ছে দামটা বেড়ে যাওয়া। পার্কিংটা হচ্ছে 4 লক্ষ সামথিং, টোটাল 52 লক্ষ মতো পড়ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব জানায় মেলায় 1000 থেকে 1200 বর্গফুটের ফ্ল্যাটের চাহিদা বেশি। কম দামে ফ্ল্যাট বিক্রি করতে 5 থেকে 10% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মেলায় বিক্রির মাধ্যমে ব্যবসায়ীরাও করোনার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন। করোনার কালীন পরে আর্থিক সংকট চলছে, এটার মাঝে আপনাকে নিতে হবে। এখন যে সুযোগগুলো বা সুবিধা, যে প্রাইস আমরা এখন দিতে পারছি, অদূর ভবিষ্যতে হয়তো বা আর পারবো না। আমরা বারবারই বলছি, কারণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের যেভাবে মূল্য ঊর্ধ্বগতির দিকে এবং পাশাপাশি ড্যাপ এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা শঙ্কিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনের এই আবাসন মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় এক জমির মালিকানা দাবি করেছে গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগ। এ নিয়ে মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। নতুন সড়ক ভবন তৈরির জন্য গণপূর্তের করা বাগানে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে সড়ক বিভাগ। বন বিভাগের অনুমতি ছাড়াই চলছে গাছ কাটার আয়োজন। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে পরিবেশবাদীরা। একই সীমানা প্রাচীরের ভেতরে কুষ্টিয়া সড়ক ভবন ও গণপূর্তের আঞ্চলিক কার্যালয়। একসময় দুটি প্রতিষ্ঠান ছিল কমিউনিকেশন অ্যান্ড ভবন অধিদপ্তর সিএনবির আওতায়। গণপূর্ত বিভাগ বলছে জমি দুই প্রতিষ্ঠানের নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও ভুলক্রমে রয়ে যায় সড়ক বিভাগের নামে। এদিকে জায়গাটিতে বিশাল বাগানে রয়েছে ফলজ, বনজ ও বিলুপ্তপ্রায় অনেক ওষুধি বৃক্ষ। গাছ কেটে ভবন করার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ গণপূর্ত বিভাগ। পুরো 2.95 একর জায়গা সড়ক ও জনপথ অধিদপ্তরের নামে রেকর্ডভুক্ত জায়গা, এবং এই রেকর্ডভুক্ত জায়গার জন্য আমরা নিয়মিত খাজনাও প্রদান করে থাকি সরকারি নিয়ম অনুসারে। মামলা চলমান অবস্থায় কোনো ধরনের পদক্ষেপ ভবন নির্মাণ সহ এবং গাছ না কাটা বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। বন বিভাগের দাবি, কোনো ধরনের অনুমতি ছাড়াই গাছ কাটার দরপত্র আহ্বান করেছে সড়ক বিভাগ। নির্বাহী প্রকৌশলী আছেন, উনিই বলতে পারেন কেন আমাদেরকে জানানো হয় না, উনি ভালো বলতে পারবেন। আমরা সরকারি নাম তো ওনাদেরকে সাহায্য করার জন্য বসে আছি। আমরা উনি আমন্ত্রণ পাইলে অবশ্যই আমরা ওনাদেরকে সাহায্য করব, কিন্তু সরকারি বিধিবিধান পালন করা সকলের দায়িত্ব বলে আমি মনে করি।
পরিবেশবাদীরা বলছেন গাছ কেটে ভবন করলে পরিবেশের উপর পড়তে পারে বিরূপ প্রভাব। বনায়ন ধ্বংস করে ইমারত নির্মাণ করার আমরা এটার পক্ষপাতী নয়। অনেক ফাঁকা জায়গা আছে, অনেক খালি জায়গা আছে, সেখানে বনায়ন রক্ষা করে বড় বড় ভবন নির্মাণ কিংবা বিল্ডিং নির্মাণ করা যেতে পারে। গাছ কেটে ভবন নির্মাণের কোনো যৌক্তিকতা দেখছেন না সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিয়মনীতি তোয়াক্কা না করে টাঙ্গাইলে ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই গড়ে উঠছে অবৈধ ইটভাটা। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের ওপর। স্থানীয়দের অভিযোগ, সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বন্ধ করা হয়নি ইটভাটাগুলো। পরিবেশ অধিদপ্তর বলছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। চিত্রটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার পলাশতলী মহাবিদ্যালয়ের, যার পুরোটাই ঘিরে রেখেছে একটি অবৈধ ইটভাটা। একদিকে নানা যানবাহনের বিকট শব্দ, অন্যদিকে বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলছে ভাটার ট্রাক সহ নানা যানবাহনের বিকট শব্দে অতিষ্ঠ তারা। কালো ধোঁয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয়, যেমন চোখ দিয়ে পানি আসে, শ্বাসকষ্ট হয়। একই অবস্থা সদর উপজেলার সদুল্লাপুর এলাকার। সেখানে আবাসিক এলাকাতে গড়ে উঠেছে 4টি ইটভাটা। ইটভাটার জন্য গাছে ফল ফলছে, গাছ গোজালিতে কোনো ফল ঠিক মতো সাপ্লাই হয় না, আহে না, ওইলে উপকার হয়। বিশেষজ্ঞরা বলছেন এভাবে মাটি কেটে নেওয়া অব্যাহত থাকলে জমি পরিত্যক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইটভাটায় যে ইট পোড়ানো হচ্ছে তার যে পরিবেশ দূষণ, সেটা কিন্তু কোনো নির্দিষ্ট অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ থাকে না, সেটা আশেপাশে ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসন ও পরিবেশ বিভাগ বলছে পরিবেশ সনদ ছাড়া যেসব ইটভাটা রয়েছে সেগুলো বন্ধে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিজ্ঞ আদালতের আদেশ বহির্ভূত যে সমস্ত অবৈধ ইটভাটা রয়েছে, আমরা খুব দ্রুত জরুরি ভিত্তিতে এইসব ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করব। জেলায় বর্তমানে মোট 282টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 153টি ভাটায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আবারও বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার গোষ্ঠীর দাবি, নারী, শিশুসহ 30 জনের বেশি মানুষকে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির সংঘাতপূর্ণ কায়া রাজ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় মানবাধিকার গোষ্ঠী বলছে নিহতরা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। এদিকে সেনারা ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর বেশ কজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গুলি করে হত্যার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয় 7টি গাড়িতে যাওয়ার সময় ওই অস্ত্রধারীদের থামতে বলা হলেও তারা তা মানেনি। তবে এ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনে দীর্ঘ কয়েক মাসের মহড়া শেষে স্থায়ী ঘাঁটিতে ফিরেছে রাশিয়ার 10,000-এর বেশি সেনা। শনিবার রুশ সেনাবাহিনীর বরাত দিয়ে তথ্য দিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। এতে বলা হয়, রাশিয়ার দখল করা ক্রিমিয়া ও ইউক্রেন সীমান্ত সহ বেশ কয়েকটি অঞ্চলে মহড়া চালায় রাশিয়ার বাহিনী। ইউক্রেনে রাশিয়ার কয়েক হাজার সেনা মোতায়েন নিয়েই কিয়েভ এবং পশ্চিমা দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে। তবে ইউক্রেনে হামলার পরিকল্পনার অভিযোগ বরাবরই অস্বীকার করেছে রাশিয়া। এর আগে শুক্রবার ইউক্রেনের কাছে ও ক্রিমিয়ার রাশিয়ার সেনা মোতায়েনের ছবি ধরা পড়ে স্যাটেলাইটে। যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান এই ছবি তুলেছে, তবে সত্যতা যাচাই করা যায়নি। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অর্থ সংকটে কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির প্রায় 43% গণমাধ্যম। বেকার হয়ে পড়েছে 60% সাংবাদিক, সবচেয়ে বিপাকে পড়েছেন নারী সাংবাদিকেরা। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, RSF এবং আফগান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট সোসাইটি প্রকাশিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। আগস্টের মাঝামাঝি কাবুল দখলের মধ্য দিয়ে ফের আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। এই ঘটনায় দেশটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেয় আন্তর্জাতিক সম্প্রদায়। ফলে দেশব্যাপী দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। অর্থাভাবে পরে দেশটির 43% গণমাধ্যম তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বেকার হয়ে পড়েছে 60% সাংবাদিক। জরিপ বলছে তালেবানের ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন হয়েছে। দেশটিতে পরিচালিত 543টি মিডিয়া আউটলেটের মধ্যে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে মাত্র 312টি। 231টি মিডিয়া আউটলেট বন্ধ হয়েছে এবং প্রায় 6,500 সাংবাদিক চাকরি হারিয়েছে।
এর প্রধান কারণ হলো অর্থনৈতিক সংকট এবং তালেবান সরকার কর্তৃক আরোপিত কিছু সীমাবদ্ধতা। এখানকার গণমাধ্যমকে অবশ্যই তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা 11টি বিধি মানতে হয়। মিডিয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিজ্ঞাপন থেকে আয় না হওয়ায় সংকট বেড়েছে। এছাড়া তালেবান আরোপিত বিধিনিষেধ বিপত্তি বাড়িয়েছে কয়েক গুণ। গণমাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। পুরুষ সাংবাদিকেরা যেখানে 52% বেকার হয়েছে, সেখানে নারী সাংবাদিকেরা বেকার হয়েছে 84%। আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বলছে, পরিস্থিতি আফগান মিডিয়ার অনুকূলে নেই। তথ্য প্রাপ্তির অভাব সাংবাদিকদের আরও সংকটে ফেলছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা বিতর্ক ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে। সব বিতর্ক দূর করে ক্রিকেটকে এগিয়ে নিতে চান নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। জাতীয় যুব দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্য ওবেদ নিজামের। অন্যদিকে মিডিয়া কমিটির চেয়ারম্যান চান দেশে ও বিদেশে টাইগার ক্রিকেটের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে। বিসিবির নতুন কমিটির 3 নতুন মুখ, যাদের হাতে ক্রিকেটের বড় দায়িত্ব। নাম ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই মাঠে নেমে পড়েছেন। কিভাবে ক্রিকেটের উন্নতি করা যায়, কিভাবেই বা ভুলগুলো শুধরানো যায়, সেই কাজে নেমে পড়েছেন। সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আম্পায়ার্স কমিটির প্রধানকে। ঘরোয়া ক্রিকেট মানে যে আম্পায়ারদের নিয়ে নানা বিতর্ক। বিসিবি সভাপতির কাছ থেকে স্বাধীনভাবে কাজ করার লাইসেন্স পেয়েছেন ইফতেখার মিঠু। আমার তো ভিতরে ঢুকতে হবে, যদি ইফ দের ইজ আ প্রবলেম, যেহেতু এত কথা হচ্ছে তার মানে আমি ধরে নিচ্ছি যে দের ইজ আ প্রবলেম, বাট যেটাও শুনেছি এটা ইমপ্রুভের দিকে। কিন্তু বছর 2 আগে ধরেন খুব খারাপ অবস্থা ছিল। প্রথম কথা, হ্যাভ টু ফাইন্ড আউট কি প্রবলেম হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এই প্রবলেমের জন্য তারা কি মিস্টেক করতেছে না ইন্টেনশনালি, এটা হচ্ছে আমার দায়িত্ব এজ এ চেয়ারম্যান টু ফাইন্ড আউট যে কোনটা। জাতীয় দলের ব্যর্থতা যত লম্বা হচ্ছে ততই আলোচনা হচ্ছে পাইপলাইন নিয়ে। বয়সভিত্তিক দলগুলো থেকে কেন ভালো ক্রিকেটার উঠে আসছে না, সেই প্রশ্ন উঠছে বারবার। জাতীয় দল ও যুব দলের পাইপলাইন সমৃদ্ধ করতে চান ওবায়েদ নিজাম। স্কুল ক্রিকেটটা এখনও কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি এবং এই বোর্ডের আন্ডারে খুব ভালো মতোই হচ্ছে। এবার তো 556 টিম অংশগ্রহণ করেছে এবং আমরা এইটার থেকে ট্রানজিশন করে কিভাবে এজ গ্রুপে নিয়ে আসবো ছেলেদেরকে, দ্যাট উইল বিকাম ভেরি ইম্পর্টেন্ট। দেভ ডান আ ওয়ান্ডারফুল জব দাস ফার, বাট ওটাকেও কিভাবে ইমপ্রুভ করা যায় এটারই আমার দায়িত্ব থাকবে। আমার গোলই এটা হবে। মিডিয়া কমিটির নতুন প্রধান চান সারা বিশ্বে সঠিক ও নির্ভুলভাবে টাইগার ক্রিকেটকে তুলে ধরতে। আপনারা যারা আছেন, আপনারা তো সবাই ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজগুলো আমাদের দর্শকদের কাছে, জাতির কাছে তুলে ধরেন। সো এই জায়গায় আমার প্রথম কাজটি যেটি হচ্ছে যে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যেন আমাদের ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকাণ্ড রাইট ওয়েতে আমাদের জাতির কাছে, নেশনের কাছে পৌঁছায়। 3 নতুনের উপর ভরসা রেখেছেন বিসিবি সভাপতি। সেই ভরসার প্রতিদান দিয়ে ভালো কাজ করলেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে মাহফিজুলের সেঞ্চুরিতে কুয়েতকে 222 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টানা 2 জয়ে সেমিফাইনালের পথ উজ্জ্বল করেছে রাকিবুলের দল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ইফতেখারের উইকেট হারায় বাংলাদেশ, তবে অপর প্রান্ত আগলে রাখেন আরেক ওপেনার মাহফিজুল। 119 বলে 112 রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মেহরাবের ঝোড়ো ব্যাটিংয়ে 291 রানের চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করায় বাংলাদেশ। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 7 রানেই 3 উইকেট হারায় কুয়েত। একের পর এক উইকেট হারায় তারা। এক পর্যায়ে 34 রানে 7 উইকেট খুইয়ে বসে কুয়েত। 8ম উইকেটে ভাবসার ও মির্জা 27 রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত 69 রানে গুটিয়ে যায় কুয়েত। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নেপাল হারলে গ্রুপের শেষ ম্যাচ খেলার আগেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। এই ছিল 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।